নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটি নতুন বিষয়, কিছুটা অন্যরকম। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের বাংলা অনার্সের ক্ষেত্রে ডিএসসি A1, অর্থাৎ যেখানে সমাজ সংস্কৃতি, বিভিন্ন আমাদের ভারতীয় ঐতিহ্য, বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় এবং বিভিন্ন আন্দোলন ইত্যাদি নিয়ে যে চ্যাপ্টারটি রয়েছে ডিএসসি A1 এর মধ্যে, আমরা আজকে সেখানে এবছরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আমরা কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব বলতে কিছু প্রশ্নের কথা এখানে আজকে সাজেশন হিসাবে তুলে ধরব। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো, যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো শুরু করা যাক। এখানে আমরা জানি যে মডিউল 1 বলে যে অংশটা রয়েছে, এখানে মূলত বাংলা ও বাঙালির ইতিহাস, মধ্যযুগের বাংলার বিবিধ ক্ষেত্রগুলোও রয়েছে। সেখান থেকে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট 10-এর প্রশ্ন হচ্ছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, অর্থাৎ বাঙালি জাতির যারা নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দেয় তাদের উদ্ভব কিভাবে হলো। এছাড়া প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান, এটাকেও 10-এর জন্য দেখে রাখা যায়। এই দুটিকে এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10-এর প্রশ্নরূপে দেখা যায়। আরেকটি প্রশ্নকেও পাশে রাখতে পারো, সেটা হচ্ছে প্রাচীন বাংলার অর্থনৈতিক ভিত্তি, অর্থাৎ বাংলার অর্থনৈতিক অবস্থান বা অর্থনৈতিক ক্ষেত্রে সোর্স অফ ইনকামটা কী ছিল। এই তিনটে প্রশ্ন বিশেষত বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়কে সবথেকে গুরুত্ব দিলাম 10-এর জন্য, আর প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান ও বাংলার অর্থনৈতিক ভিত্তি, এই দুটোকে 5, 10 যে কোনো রকমেই প্রশ্ন আসতে পারে। এছাড়া বাংলা এই অংশ থেকে, মডিউল 1 থেকে 5-এর জন্য আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলার সমাজ এবং সংস্কৃতিতে তুর্কি আক্রমণের ফলাফল। এছাড়া হুসেন শাহের রাজত্বের গুরুত্ব, এটাকেও দেখে রাখা যায়। আর একটা প্রশ্ন দেখে রাখা যায় প্রাচীন বাংলার বিভিন্ন ধর্ম সম্পর্কে। এক্ষেত্রে এটাকে একটা বড় প্রশ্নের আকারেও ভেবে রাখতে পারো, কিংবা এর মধ্যেই পার্ট করে 5-এর প্রশ্ন হতেই পারে বিভিন্ন অংশ টিকার আকারে, যেমন নাথ ধর্ম, শাক্ত ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং বৈষ্ণব ধর্ম। এইগুলো কিন্তু 5-এর জন্য আলাদা আলাদা করে টিকা পড়ে রাখতে পারো। তো এই গেল মডিউল 1। এরপর মডিউল 2-এর ক্ষেত্রে, মানে 19 শতকের যে সমাজ সংস্কার আন্দোলন, সেখানের ক্ষেত্রে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। সমাজ সংস্কার এবং ধর্ম সংস্কার এখানে আলাদা নয়, কারণ 19 শতকের বাঙালির সমাজ ধর্মকে আশ্রয় করেই আলোড়িত হয়েছে। ফলে আমরা এটাকে সামগ্রিকভাবে ধরতে পারি 19 শতকের সমাজ ও ধর্ম সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান। এছাড়া এখানে আরেকটি প্রশ্ন রাখতে পারো 10-এর জন্য, এটাও 10-এর জন্য, 19 শতকের মানে এদেশীয় আর কি 19 শতকের যে সমাজ সংস্কার আন্দোলন, সেখানে নব্যবঙ্গ অর্থাৎ ডিরোজিয়ানরা বা ডিরোজিওর যে অবদান, ইয়ং বেঙ্গল অর্থে আর কি, তাদের যে অবদান, সেটাকেও একটা বড় প্রশ্ন হিসেবে করে রাখতে পারো। এছাড়া আরেকটি বড় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, 19 শতকে ধর্ম এবং সমাজ সংস্কার আন্দোলনের যে বিভিন্ন ধারাগুলো রয়েছে, অর্থাৎ একদিকে কট্টর যারা আমাদের হিন্দু, সেই হিন্দুদের তরফ থেকে নিজেদের সমাজ সংস্কৃতিকে রক্ষা করবার চেষ্টা, অন্যদিকে রামমোহনের একেশ্বরবাদী চিন্তা ও তাঁর আত্মীয় সভা, অন্যদিকে ডিরোজিয়ানরা তাদের মতো করে চেষ্টা করছেন, অন্যদিকে আমরা জানি যে সেই সময় খ্রিস্টানদেরও একটা ভূমিকা ছিল। তো এই যে সমস্ত ক্ষেত্রগুলো, প্রায় 4টি ক্ষেত্র, তাদের সামগ্রিকভাবে যে তাদের যে প্রত্যেকের নিজের নিজের মত দর্শনকে নিয়ে যে সমাজ সংস্কার আন্দোলনের যে ধারাগুলো তৈরি হয়েছিল সে সম্পর্কে একটা আলোচনা করো। এটাও কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর আমরা এখান থেকে আর যে প্রশ্নগুলোর কথা একটু বলতে পারি, যেমন এখান থেকে একেবারে 5-এর জন্য যদি খুব ভালো করে দেখতে চাও, সেক্ষেত্রে আমরা বলবো ফকির আন্দোলন। এটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এটাকে 10-5 কিচ্ছু ভাবার দরকার নেই, জাস্ট পড়ে রাখো ফকির আন্দোলন, কারণ এগুলোতে বানানোর কিছু নেই, যাই পড়বে সেটাই উত্তর। সেটা এক পাতার লেখা হলেও সেটাই 10-এর উত্তর হতে পারে। নীল বিদ্রোহ খুব ভালো করে পড়ে রাখো। এছাড়া এখানে আমরা জানি যে 19 শতক সভা সমিতির যুগ, তাই এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হিসেবে স্কুল বুক সোসাইটির কথা পড়ে রাখো। হিন্দুদের তরফ থেকে ধর্মসভা তৈরি হয়েছিল, সেটাকে ভালো করে দেখে রাখো। তত্ত্ববোধিনী সভাটাকেও ভালো করে দেখে রাখো। তো এই মোটামুটি এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আমরা যদি করি, মানে মডিউল 3-তে আসি, মডিউল 3-র ক্ষেত্রে এবারের জন্য আমরা যে প্রশ্নগুলোকে গুরুত্ব দেব তার মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটাকে আমরা 10-5 দুটোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলবো।
এছাড়া আলাদা করে 10-এর জন্য তোমরা এখানে পড়ে রাখতে পারো নকশাল আন্দোলনকে। আর একটা প্রশ্ন খাদ্য আন্দোলন সম্পর্কে। আমরা জানি 1959-এর দিকে একটা খাদ্য আন্দোলন হচ্ছে, 66-র দিকেও একটা আন্দোলন হয়েছে। সামগ্রিকভাবে খাদ্য আন্দোলনটাকে ভালো করে দেখে রাখো, দুটো পার্টিই দেখে রাখো, 59-66 দুটোই দেখে রাখো। তাহলে এখানে মূল 10-এর প্রশ্ন তাহলে খাদ্য আন্দোলন আর বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন এবং নকশাল আন্দোলন, এই তিনটেকে 10-এর জন্য দেখে রাখো। নকশাল আন্দোলন এবং খাদ্য আন্দোলন এই দুটোর থেকে একটা 10-এ আসার খুব চান্স। এছাড়া বঙ্গভঙ্গটাকেও পাশে দেখে রাখো, তিনটে 10-এর এখানে পড়েই রাখো। আবারও বলছি, এখানকার প্রশ্ন হচ্ছে এগুলো হচ্ছে ইতিহাস, ফলে এগুলোকে বানানোর কিছু জায়গা নেই, যা আছে সেটাই। ফলে তুমি যদি 5-এর প্রশ্নকেও 10-এ লেখো তাতে খুব একটা অসুবিধা হবে না। এছাড়া এখানে 5-এর জন্য আলাদা করে দেখতে পারো স্বদেশী আন্দোলনের যুগে বা স্বদেশী আন্দোলনের সেই বিকাশ পর্বে রবীন্দ্রনাথের যে গান, তার গানের অবদান কোথায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এছাড়া 1952-র ভাষা আন্দোলন, এটাকেও একটু খুব ভালো করে 5-এর জন্য দেখে রাখো। তো এই পোর্শনগুলোকে আমি আবারও বলছি, এখানে 10-5 বলে খুব বিভাজন খুব একটা করবে না। আমিও প্রশ্ন বলার সময় যেগুলোকে 10 বলছি, কিছু 5কে 10-এর জন্যও ভেবে রাখতে বলছি। এইভাবে সামগ্রিকভাবে দেখে রাখো এবং প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা ক্ষেত্রে একটু ভালো করে দেখে রাখো। বিশেষত তোমরা আরেকটা জিনিসও একটু টিকার আকারে দেখে রাখতে পারো, সেটা হচ্ছে তেভাগা আন্দোলন। তোমাদের ওখানে কৃষক আন্দোলন আছে, তো কৃষক আন্দোলনের মধ্যে প্রথম দিককার তেভাগা আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তেভাগা আন্দোলনটাও একটু 5-এ দেখে রাখো। তো সামগ্রিকভাবে এগুলো দেখে রাখলে আশা করা যায় কোনো সমস্যা নেই। আর শর্ট প্রশ্নের জন্য আমি বলবো প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা আন্দোলনগুলো কবে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল, আন্দোলনের প্রধান নেতা কারা, এইগুলো, এবং ওই যে সভা সমিতি সেগুলো কবে তৈরি হয়েছিল, প্রধান উদ্দেশ্য কী ছিল, কার দ্বারা কোন সমিতিটি প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ আন্দোলনের সাল তামামাদি, কবে আন্দোলন শুরু কবে শেষ, সংগঠনগুলো কবে তৈরি হচ্ছে, তাদের যে মুখপাত্র স্বরূপ যে পত্রপত্রিকাগুলো সেগুলো, বা এই যে ব্রাহ্ম আত্মীয় সভা রামমোহনে, পরে সেটা ব্রাহ্ম সভার দিকে এগোচ্ছে, এই আত্মীয় সভা পরে কী নামে পরিণত হলো, বা ব্রাহ্ম সভার পূর্বে নাম কী ছিল, এই ধরনের বিবিধ প্রশ্নগুলোই তোমরা একেবারে যেগুলো ইতিহাসধর্মী প্রশ্ন, এগুলো একটু মাথায় রাখো। এখানে কিন্তু নাম্বার কাটার জায়গা এবং নাম্বার পাওয়ার জায়গা দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে নাম্বার কাটার জায়গা নেই যদি ঠিকঠাক করে তুমি লেখো। তো আজকের আমাদের সাজেশান এই বিষয় নিয়ে এখানেই সমাপ্ত আলোচনা। আমাদের আলোচনা ভালো লাগলে আবারও বলি, সকলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।